The weight of work stress on mental health. According to research, reducing workplace stress might prevent 18% of depressive illness. তো মানসিক স্বাস্থ্যের উপরে কাজের চাপের ওজনটা, কাজের চাপের যে প্রভাব বা ওজন যেটাকে বলা হচ্ছে সেটা। তারপরে যে লাইনটা আছে, জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কম্বাইন্ডলি contribute to a person's mental well-being. More than half of mental health issues result from a combination of genetic predisposition and environmental factors, such as family's socioeconomic status or a traumatic experience. তো জেনেটিক, এখানে জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল তো পরিবেশগত বিষয় যেটা আছে, ফ্যাক্টর আছে। জেনেটিক ফ্যাক্টরটা কি জিনিস? মানুষের জিনগত কিছু বৈশিষ্ট্য থাকে না, ওই জিনগত কিছু ব্যাপার থাকে এবং এনভায়রনমেন্টাল ব্যাপার, পরিবেশগত ব্যাপার, এই দুটো ফ্যাক্টর মিলে হচ্ছে একটা মানুষের মানসিক ভালো থাকার অংশীদার হয়। এবং অর্ধেকেরও বেশি মানসিক স্বাস্থ্যের যে ইস্যুগুলো আছে সেটা হয়ে থাকে জেনেটিক প্রিডিসপোজিশন আর মেন্টাল ফ্যাক্টরস, এই দুটোর কম্বিনেশনের মাধ্যমে। যেমন ওই পরিবারের সোশিও ইকোনমিক, আর্থসামাজিক স্ট্যাটাসটা তার সে কোন পর্যায়ে আছে, অথবা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের কারণে হতে পারে। এখন এখানে জেনেটিক ভাবে অনেক সময় দেখা যায় মানসিক সমস্যার হিস্ট্রি যদি থাকে কারো ফ্যামিলিতে, তো সেটা একটু প্রভাব ফেলে, জেনেটিক গতভাবে চলে আসে। এবং এটাকে হচ্ছে প্রিডিসপোজিশন শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রিডিসপোজিশন হচ্ছে প্রবণতা, জিনগত প্রবণতা যদি থাকে। ওকে, মেনি ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু এ পারসনস মেন্টাল হেলথ। অনেকগুলো ফ্যাক্টরই আছে যেগুলো হচ্ছে মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব রাখে, কিন্তু সবগুলোরই সমান ইমপ্যাক্ট নাই। ইমপ্যাক্ট শব্দটার অর্থটা কি? প্রভাব। প্রভাব, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। প্রভাবটা নাই, সবারই সমান প্রভাবটা নাই। ডিপ্রেসিভ যে ডিসঅর্ডারটা আছে এটা 18%-এর মতো কমে আসে যখন হচ্ছে কাজের চাপের যে রিস্ক ফ্যাক্টরটা আছে, ঝুঁকির ফ্যাক্টরটা আছে, সেটা বের করে দেওয়া হয়, সরিয়ে নেওয়া হয়। এটা হচ্ছে মলিকুলার সাইকিয়াট্রি নামে একটা জার্নাল বা একটা প্রবন্ধের গ্রন্থ, সেখানে প্রকাশিত একটা স্টাডির মতে। স্টাডি শব্দটার অর্থ এখানে কি বলতো দেখি? একটা স্টাডিতে প্রকাশিত গবেষণা। স্টাডিটা হচ্ছে এখানে একটা গবেষণা। ওকে, so let's continue. Miss Habiba, the author of the study is Celso Arango, এখান থেকে জি স্যার। যিনি এই গবেষণাটা লিখেছেন। The author, জি স্যার, the author of the study, Celso Arango, claims that stress to a certain level is positive for the body, since it is the body's response to an alert, and the human body is accustomed to it. However, everything has a limit. Stress raises the neurotoxic hormone cortisol, and chronic persistent stress eventually results in insomnia, anxiety, and depressive symptoms. The study evaluates the percentage of depressive disease that could be avoided if a critical risk factor was addressed. Yes, sir, addressed. It all depends on the specific of the condition and the situation. According to the findings, the incidence of schizophrenia might be decreased by 38% if childhood traumas such as abuse or neglect are avoided. Also cases of Alzheimer's would be lowered by 15% in the future if physical activity was effectively and consistently practiced. Okay, thank you so much. Thank you, sir. So let's see, এইটুকুর মধ্যে আপনার অপরিচিত কি আছে? স্যার মনে হইতেছে তো অনেকগুলো আছে, একটু কঠিনই লাগলো। এখানে একটু মেডিকেল টার্মস আছে। জি স্যার। Schizophrenia. স্যার এটা যে accustomed, স্যার এটা উচ্চারণটা
জি স্যার, অ্যাকাস্টমড। অ্যাকাস্টমড 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 এটা এটা মানে হচ্ছে অভ্যস্ত স্যার এই যে অভ্যস্ত হয়ে যাওয়াটা। অভ্যস্ত। জি এখন স্যার। স্যার আমি একটু লিখে নোট অব- করে স্যার বলছি। অবশ্যই অবশ্যই। অভ্যস্ত। তারপর স্যার নিউরোটক্সিক হরমোন। কর্টিসল নামে একটা হরমোন নির্গত হয়, যেটার নাম যেটা হচ্ছে এক ধরনের নিউরোটক্সিক হরমোন কর্টিসলটা। এটা হচ্ছে স্ট্রেস হরমোনও বলে এটাকে। আমরা যখন স্ট্রেসে পড়ি পারসিস্টেন্ট। এই হরমোনের কারণেই স্ট্রেসটা হয়। আর নিউরোটক্সিক হচ্ছে এক ধরনের আমাদের কি বলে এটাকে বিষ। এটা হচ্ছে কি করে আমাদের মস্তিষ্কের নিউরনগুলোকে মেরে পর্যন্ত পর্যন্ত ফেলতে পারে, এবং আমরা যখন স্ট্রেসে পড়ি তখন কিন্তু এই নিউরোটক্সিনটা বের হয়। ওকে, তারপর পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট এটা কোন লাইনে আছে? স্যার এই যে এই লাইনেই কর্টিসল, তারপরে and chronic persistent stress eventually result in পারসিস্টেন্ট হচ্ছে যেটা ক্রমাগত হচ্ছে বা এটা রয়েই গেছে, এমন একটা স্ট্রেস যেটা কন্টিনিউয়াসলি রয়ে যাচ্ছে, স্টিল আছে, এটাকে পারসিস্টেন্ট বলে। পারসিস্টেন্ট প্রবলেম মানে যে প্রবলেমটা সলভ হচ্ছে না, এখনো চলছে, আগেও ছিল এখন আছে, লেগেই আছে। ওকে, তারপর ইনসিডেন্ট সিজোফ্রেনিয়া। এটা এটা মনে হয় কোনো রোগ। এটা হচ্ছে একটা মস্তিষ্কের রোগ, মেন্টাল ডিসঅর্ডার। এর উচ্চারণটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া এটা ওই প্রোনাউন্সিয়েশনটা স্কিজোফ্রেনিয়া। স্যার স্কিড স্কিজোফ্রেনিয়া স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া। জি স্যার। হ্যাঁ, এটা উচ্চারণটা একটু কঠিন, এটা অনেকটা কি বলে এটাকে জার্মান টাইপের উচ্চারণ। Okay, so let's see ও what we have. The author of the study, Celso Arango, claims that stress to a certain level is positive for the body, and it is the body's response to an alert, and the human body is accustomed to it. However, everything has a limit. Stress raises the neurotoxic hormone cortisol, and chronic persistent stress eventually results in insomnia, anxiety, and depressive symptoms. তো ওই গবেষণার যিনি প্রণেতা ছিলেন সেলসো অ্যারাঙ্গো, উনি এটা দাবি করেছেন যে স্ট্রেস বা চাপ যেটা আছে এটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এটা শরীরের জন্য ভালো, এটা পজিটিভ। যেহেতু এটা হচ্ছে যে কোনো একটা অ্যালার্টের প্রতি শরীরের রেসপন্স, মানে কোনো একটা ঝামেলা হলে বা কোনো একটা সমস্যা হলে আমরা কিন্তু স্ট্রেসটা আমাদের শরীরের রেসপন্স হিসেবে আসে, এবং আমাদের মানুষের শরীরটা এটার সাথে অভ্যস্ত। তবুও সবকিছুরই তো একটা লিমিট আছে। যখন চাপ বাড়তে থাকে তখন সেটা কি বাড়ায়, নিউরোটক্সিক হরমোন কর্টিসলটাকে বাড়িয়ে দেয়। এবং ক্রনিক, ক্রনিক শব্দটার অর্থটা কি, এটা ক্রনিক, সিভিয়ার এগুলো কিন্তু সেম ধরনের শব্দ। স্যার এই যে মারাত্মক যেটা তীব্র, বোঝা। তীব্র এবং হচ্ছে ক্রমাগত রয়ে যাওয়া যে চাপটা আছে সেটা শেষমেশ এর ফলাফল গিয়ে দাঁড়ায় ইনসোমনিয়াতে, এংজাইটি বা দুশ্চিন্তা হয়, এবং ডিপ্রেসিভ সিমটম দেখা দেয়, ডিপ্রেশনের সিমটমগুলো দেখা দেয়। Okay, the study evaluates the percentage of depressive diseases that could be avoided if a critical risk factor was addressed. It all depends on the specifics of the condition and the situation. তো ওই গবেষণাটা হচ্ছে ইভালুয়েটস, মূল্যায়ন করেছে যে ডিপ্রেসিভ ডিজিজ যেগুলো আছে সেটার যেটা কি বলে এটাকে পার্সেন্টেজটাকে, যেটা ঠেকানো যেতে পারে বা এড়ানো যেতে পারে যদি একটা ক্রিটিক্যাল, একটা হচ্ছে ক্রিটিক্যাল রিস্ক ফ্যাক্টরটাকে যদি অ্যাড্রেস করা হয়, অ্যাড্রেস মানে সম্বোধন করা হয় বা এটার দিকে খেয়াল রাখা হয়, সেক্ষেত্রে ওই রিস্ক ফ্যাক্টরটা যদি খেয়াল রাখা হয় সেক্ষেত্রে ডিপ্রেসিভ ডিজিজের পার্সেন্টেজটা এড়ানো যেতে পারে। এই সমস্ত কিছু নির্ভর করছে ওই অবস্থাটার স্পেসিফিক্স, মানে এর বৈশিষ্ট্যের উপরে এবং সিচুয়েশন বা পরিস্থিতির উপরে। According to the findings, the incidence of schizophrenia might be decreased 38% if childhood traumas such as abuse or neglect were avoided. Also, cases of Alzheimer's would be lowered by 15% in the future if physical activity was effectively and consistently practiced. তো এই ফাইন্ডিং মানে কি? স্টাডি তো গবেষণা, ফাইন্ডিং মানে কি? তো পূজা মানে স্যার গবেষণা করে পাওয়া প্রাপ্ত গেছে। প্রাপ্ত ফলাফল যেটা আছে সেটাকে ফাইন্ডিং বলে। আমরা প্র্যাকটিক্যাল খাতা একসময় ফাইন্ডিংটা শেষ দিকে লিখতাম যে কি পেয়েছি এই এক্সপেরিমেন্ট থেকে। এখানে কি খোঁজাখুঁজি বোঝাবে? না না বোঝা না না স্যার? না 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 না, ওখানে স্টাডি যেমন পড়াশোনা না, ঠিক তেমন এখানে ফাইন্ডিং মানে খুঁজে পাওয়া না, এখানে হচ্ছে প্রাপ্ত ফলাফল। ফলাফল। আচ্ছা আচ্ছা এখানে ওই প্রাপ্ত আচ্ছা ফলাফল এক- মতে যে স্কিজোফ্রেনিয়ার যে ঘটনাটা আছে সেটা
কমানো যেতে পারে 38% পর্যন্ত যদি ছোটবেলার ট্রমা যেমন হচ্ছে অ্যাবিউজ বা নেগলেক্ট, অবহেলা কিংবা অ্যাবিউজ, অ্যাবিউজ মানে হচ্ছে অত্যাচার বা শোষণ, অপব্যবহার। না অপব্যবহার এখানে হবে না। অ্যাবিউজ হচ্ছে বিভিন্ন ধরনের টর্চার বা এই ধরনের যে ঘটনাগুলো ছোটবেলায় অনেক সময় অনেকে ফেস করে, সেটা যদি না হয়। অপব্যবহারটা তো একদম খুব সহজেই প্রথমে চলে আসে, কিন্তু না, এটা হচ্ছে আরো মিসবিহেভিয়ার, মিসকন্ডাক্ট, এই ধরনের জিনিসগুলো আছে, গালাগালিও হয় অ্যাবিউসের ব্যাপারটা। তো ছোটবেলায় যদি চাইল্ডহুড ট্রমাগুলো এড়ানো যায় বা অবহেলা এড়ানো যায়, সেই ক্ষেত্রে 38% পর্যন্ত স্কিজোফ্রেনিয়ার ব্যাপারটা কমে আসে। এছাড়াও আলঝেইমারের যে কেসগুলো আছে, ঘটনাগুলো আছে, সেগুলো 15% পর্যন্ত কমানো যাবে ভবিষ্যতে যদি শারীরিক কর্মকাণ্ড, মানে ব্যায়ামের কথা এখানে বলা হচ্ছে, যদি এটাকে ইফেক্টিভলি, কার্যকরীভাবে এবং কনসিস্টেন্টলি প্র্যাকটিস করা হয়, নিয়মিতভাবে টানা চর্চা করে যাওয়া হয়, সেক্ষেত্রে আলঝেইমার নামে একটা রোগ আছে যেখানে মানুষ বয়স হলে আস্তে আস্তে সব ভুলে যায়। এটা হচ্ছে তার নোটবুক সিনেমাতে আপনারা আলঝেইমার্স ইয়াটা আরো ভালো দেখতে পাবেন। ওকে, সো নিউ ইয়র্ক টাইমস একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল, ইন্টারেস্টিং একটা আর্টিকেল ছিল। সো মিস তরুলতা, পড়েন দেখি নিউ ইয়র্ক টাইমসের সেই আর্টিকেলটা কি ছিল। The New York The New York Times published an article on a survey of over 5,000 employees conducted in 2020 by Mental Health America. It found that 83% of those questioned reported feeling emotionally drained at work, and 71% strongly agreed that the workplace affects their mental health. A poor work environment can drastically after working morally. As a result, employees suffer from Medicare performance, health harassed, and a lack of effective communication, all of which can lead to dissatisfaction and stress. Emotional and physical awareness as well as a lack of personal fulfillment at work contribute to mental exhaustion, with which can lead to various alarming physical disorders, including hypertension, diabetes, and other heart related uh, elements, which are all linked to poor mental health. So the New York Times published an article on a survey of over 5,000 employees conducted in 2020 by Mental Health America. It found that 83% of those questioned reported feeling emotionally drained at work, and 71% only agreed that the workplace affects their mental health. সো এখানে ইন্টারেস্টিং একটা তথ্য বা একটা আর্টিকেল, প্রবন্ধ প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক টাইমসে। 5,000 কর্মীর উপর একটা সার্ভে বা জরিপ হয়েছিল 2020 সালে মেন্টাল হেলথ আমেরিকা কর্তৃক। ওখানে পাওয়া গিয়েছিল, যাদেরকে প্রশ্ন করা হয়েছে তাদের মধ্যে 83% রিপোর্ট করেছিলেন যে তারা কাজের ক্ষেত্রে নিজেদেরকে অনুভব করছে ইমোশনালি ড্রেইনড। ইমোশনালি ড্রেইনড মানে কি, আমরা কি বুঝি জানি? কি হতে পারে? আবেগী মানে তাদের drained. আবেগ আবেগ Drained হয়ে যায়, তারা ওখানে থাকতে থাকতে তাদের আবেগটা একেবারেই, মানে ক্লান্তি চলে আসে, আবেগীয় ক্লান্তি এটাকে বলে। মানে সাপোজ ওখানে আর কোনো ফিলিং কাজ করে, এটাই হচ্ছে ইমোশনালি ড্রেন। ফিজিক্যালি ড্রেন যখন আমরা হই, মানে আমার শরীরে শক্তি পাচ্ছি না, ঠিক তেমনই কোনো ধরনের অনুভূতি আসছে না, ওইটা হচ্ছে ইমোশনালি ড্রেন, অনুভূতি সব ফুরিয়ে গেছে, এই ধরনের মানে ব্যাপার। কোনো আবেগই কাজ করতেছে না। আবেগই কাজ করছে না, হ্যাঁ, এবং এটা কাজের ক্ষেত্রে হচ্ছে। এবং 71% তারা খুব জোরালো ভাবে তারা সম্মত হয়েছে যে কাজের জায়গাটা তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। A poor work environment can drastically affect working morale. As a result, employees suffer from mediocre performance, health hazards, and a lack of effective communication, all of which can lead to dissatisfaction and stress. তো একটা যদি কাজের পরিবেশটা যদি পুয়ার থাকে, মানে বাজে থাকে, মানে গরিব হবে না, বাজে থাকে, সেক্ষেত্রে সেটা ড্রাস্টিক্যালি এফেক্ট করতে পারে, প্রভাব ফেলতে পারে। ড্রাস্টিক্যালি মানে কি? নাটকীয় ভাবে। হ্যাঁ, নাটকীয় ভাবে প্রভাব ফেলতে পারে ওয়ার্কিং মোরালের উপর। ওয়ার্কিং মোরালটা কি?
কাজের মনোবল বা কর্মঠ ভাব যেটা আছে কাজের মনোবলের উপর প্রভাব ফেলতে পারে সরাসরি, এবং ফলাফল স্বরূপ কর্মীরা হচ্ছে কিসে ভোগে, মিডিওকার পারফরমেন্সে ভোগে। পারফরমেন্স ধরেন ভালো পারফরমেন্স হচ্ছে হাই পারফরমেন্স, একটা হচ্ছে লো পারফরমেন্স। মিডিওকার হচ্ছে গতানুগতিক সাধারণ পারফরমেন্স, মাঝারি ধরনের, মানে কমও না বেশিও না, মাঝখানে, মানে চলছে, চলার মতো করে চলছে, এই ধরনের পারফরমেন্সকে এটাকে বলা হচ্ছে মিডিওকার বলা হয়। হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যগত যে ঝামেলাগুলো আছে, এটা আসলে রোগের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি হেলথ হ্যাজার্ড দিয়ে। তারপর হচ্ছে ল্যাক অফ ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকরী যোগাযোগের অভাবও বোধ করা যাচ্ছে, এবং এই সমস্ত কিছু নিয়ে যায় কিসের দিকে, ডিসস্যাটিসফ্যাকশন এবং স্ট্রেসের দিকে, অসন্তুষ্টি এবং চাপের দিকে নিয়ে যায়। তারপর বলা হচ্ছে emotional and physical weariness as well as lack of personal fulfillment at work contribute to mental exhaustion, which can lead to various alarming physiological or disorders including hypertension, diabetes and other heart related ailments, which are all linked to poor mental health. তো আবেগীয় এবং হচ্ছে শারীরিক যে ওয়ারিনেস, ক্লান্তি যেটা আছে, এবং পাশাপাশি কাজের ক্ষেত্রে ব্যক্তিগত চাহিদা পূরণের যে একটা অভাব আছে, মানে আপনি ফুলফিলমেন্ট যেটা আছে, ফুলফিলমেন্ট জিনিসটা আমরা বুঝি কি হতে পারে, ফুলফিলমেন্ট পরিপূর্ণতা, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। তো ব্যক্তিগত পরিপূর্ণতার একটা ব্যাপার থাকে না, যে কাজে আপনি 100% হ্যাপি, যে না আমি আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই ওয়ার্ক, মানে এটাও স্যাটিসফ্যাকশন বলা মেন্টাল যায়। স্যাটিসফ্যাকশনটা বলা যায়, ইয়েস। তো এটা যখন অভাব থাকে তখন থাকার কারণে মানসিক এক্সহশন চলে আসে, ক্লান্তি চলে আসে একেবারে, যে আর মন টানছে না। এবং এইটা হচ্ছে আরো কিছু কি বলে এটাকে, অ্যালার্মিং মানে হচ্ছে উদ্বেগজনক কিছু স্বাস্থ্যগত, এটা হচ্ছে সাইকোলজিক্যাল না, এটা কাছাকাছি ফিজিওলজিক্যাল, স্বাস্থ্যগত কিছু ডিসঅর্ডার বা রোগ শোকের দিকে নিয়ে যায়, যেমন হচ্ছে যার মধ্যে রয়েছে হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর অন্যান্য হার্ট রিলেটেড এলিমেন্টস কি কি বলেন দেখি? এটা কিন্তু প্যারাফ্রেজিং হয়ে যায়। অসুস্থতা বা রোগ এদিকে নিয়ে যেতে পারে, মানে ইলনেস এর জায়গায় এলিমেন্টস নিয়ে এসেছে, এবং সবগুলোই কিন্তু এই যে বাজে মেন্টাল হেলথ বা মেন্টাল হেলথ অবস্থা করুণ থাকার কারণে হয়ে থাকে, এটার সাথে লিঙ্কড, সম্পর্কিত। দেখেন ওই যে বলছিলাম মানসিক স্বাস্থ্য শারীরিকের উপর প্রভাব ফেলে। ওকে, তারপর হচ্ছে রিসার্চের মতে কি বলছে, এটা একটু শুনি, মিস শামু বলেন দেখি। ওকে স্যার। অ্যাকর্ডিং টু রিসার্চ, এখান থেকে According to research, denial is the first ডিনায়াল, step toward denial is the first step toward mental malady মেলোডি, since it is still taboo to admit to having a low mood or feeling depressed. This is where things become complicated. Instead of speaking, you adopt a passive demeanor, ডিমেনার, ইয়াস, demeanor which is when you start slipping down that slope. Thus, a feeling of despair, a loss of enjoyment, or the inability to appreciate things that once you enjoyed are the first step toward depression. Although cutting off work stress entirely is a utopian idea, evaluating your feelings, getting support, and setting boundaries can help you your স্টেবিলাইজ, mental health, stabilize your mental health, and work efficiently with fun. According to Dr. Jesse Gold, a psychiatrist at সাইকিয়াট্রিস্ট, ইয়াস, Washington University, everyone is aware to some extent of their baseline functioning at work. As a result, she said, if you start noticing that your interest in your work is waning or your productivity is dropping,
something is wrong. Watch out for other symptoms such as withdrawal. When a person isolates himself or does not dare to communicate or express his feelings, and a change in sleep pattern and other habits. Okay, thank you so much. So let's see what we have. So রিসার্চের মতে ডেনায়াল যেটা আছে সেটাই হচ্ছে the first step toward mental malady since it is still taboo to admit having a low mood or feeling depressed. This is where things become complicated. Instead of speaking, you adopt a passive demeanor, which is when you start slipping down that slope. Thus, a feeling of despair, loss of enjoyment, and or the inability to appreciate things that you once enjoyed are the first step towards depression. তো রিসার্চের মতে ডেনায়াল যেটা আছে এটা হচ্ছে প্রথম ধাপ মানসিক ম্যালাডির দিকে। ম্যালাডি মানে হচ্ছে ডিসঅর্ডার বা অসুস্থতার দিকে প্রথম পদক্ষেপটা হচ্ছে ডেনায়াল। কারণ এটা এখনো সমাজে ট্যাবু। ট্যাবু মানে নিষিদ্ধ জিনিস, যে এটা মানুষ স্বীকার করতে চায় না, স্বীকার করে না। এটা 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 নিষিদ্ধভাবে ধরে নেয় যে আমার আজকে মুড ভালো নেই বা আমি আজকে ডিপ্রেশন লাগছে, আমার ভালো লাগছে না। তো এটা অনেকে বলতে চায় না। সো এই জিনিসটা অস্বীকার করাটা, এটাই হচ্ছে ডেনায়াল বলা হয়। ডেনায়াল মানে হচ্ছে অস্বীকার। এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ মানসিক রোগের দিক থেকে। এখান থেকেই জিনিসগুলো কমপ্লিকেটেড বা জটিল হওয়া শুরু হয়। আপনি কথা বলার চাইতে আপনি অ্যাডপ্ট বা আপনি গ্রহণ করেন একটা প্যাসিভ ডেমিনার। প্যাসিভ ডেমিনার মানে হচ্ছে কি, আগে আপনি অ্যাক্টিভলি সবার সাথে কথাবার্তা বলতেন, এখন আপনি একটা ভাব ধরে ঘোরাঘুরি করছেন যে এভরিথিং ইজ ফাইন বাট ইউ আর নট। সো দিস ইজ কল্ড প্যাসিভ ডেমিনার বা নিষ্ক্রিয় আচরণ। মানে আপনার কোনো ফিলিং দেখা যাচ্ছে না, ইউ আর নট এক্সপ্রেসিং দ্যাট, অথচ এটা প্রকাশ করার কথা ছিল যে ইউ আর নট ফিলিং ওয়েল। ওকে, সো এটার কারণে আপনি যখন এই নিষ্ক্রিয় আচরণটা গ্রহণ করবেন, নিজের ভিতর নিয়ে আসবেন, তখনই হচ্ছে আপনি ওই স্লোপ মানে ঢাল বেয়ে গড়িয়ে পিছলে যাওয়া শুরু করবেন। ওই যে এটাকে একটা ঢাল হিসেবে তুলনা করা হচ্ছে, আপনি আস্তে আস্তে উপরে উঠেছেন, ওখান থেকে ঢাল বেয়ে পড়ে যাচ্ছেন সেই গহীনের দিকে, এবং তখন সেখান থেকে a feeling of despair, a loss of enjoyment or the inability to appreciate things that you once enjoyed are the first step toward depression. তো তখন আপনার মধ্যে একটা হতাশার অনুভূতি আসবে, ডিসপেয়ার, এনজয়মেন্টের একটা অভাব আসবে, লস আসবে, অথবা আপনি একটা সময় যে জিনিসগুলো আপনি এনজয় করতেন, আপনার ভালো লাগতো, সেই জিনিসগুলো আপনি অ্যাপ্রিশিয়েট বা প্রশংসা করার আপনার মধ্যে আর ক্ষমতা থাকবে না, আপনি করবেন না, ভালো লাগবে না। আগে যে একসময় কাজটা খুব এনজয় করতেন, এটা ভালো লাগবে না। তো এটাই হচ্ছে ডিপ্রেশনের দিকে আপনার প্রথম পদক্ষেপ। খুবই ইন্টারেস্টিং সাইন। এখানে কিন্তু প্রচুর শব্দ আছে, রাইট? ওকে, সো প্রিভেনশন জিনিসটা কিভাবে করতে হবে, এই জিনিসটা এখন হচ্ছে প্রিভেনশন আমরা এসেছি। Although cutting off work stress entirely is a utopian idea, evaluating your feelings, getting support, and setting boundaries can help you stabilize your mental health and work efficiently with fun. তো যদিও কাজের চাপ ঝেড়ে ফেলাটা, অ্যাকচুয়ালি কাটিং অফ, আমি এখানে ঝেড়ে ফেলা অর্থে ভালো যাবে, এটা পুরোটাই হচ্ছে একটা ইউটোপিয়ান ধারণা। ইউটোপিয়ান জিনিসটার অর্থটা কি, কে বলতে পারবেন? ইউটোপিয়ান, what's the meaning of it? এটা হচ্ছে একটা কাল্পনিক, আমি ধরে নিব এটা একটা কাল্পনিক ধারণা যে আসলে কাজের চাপ তো ঝেড়ে ফেলা সম্ভব না। সম্ভব? কাজের চাপ তো থাকবেই, ফ্যামিলিতে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, এই চাপটা থাকবে। এটা ঝেড়ে ফেলাটা হচ্ছে একটা কাল্পনিক ধারণা, ইউটোপিয়ান আইডিয়া। এই কারণে ইভালুয়েটিং ইওর ফিলিংস, গেটিং সাপোর্ট এন্ড সেটিং বাউন্ডারিজ, মানে আপনার যে অনুভূতি আছে সেটাকে আপনি মূল্যায়ন করবেন, আপনি প্রয়োজনে সাপোর্ট নেবেন, এবং হচ্ছে আপনার নিজের কিছু বাউন্ডারি সেট করবেন, নিজের কিছু সীমানা দেয়াল আপনি তৈরি করবেন, যেটা আপনাকে স্ট্যাবিলাইজ বা স্থির করতে সাহায্য করবে আপনার মানসিক স্বাস্থ্যটাকে, এবং আপনি কাজ করতে পারবেন কার্যকরীভাবে মজার সাথে। তো ডক্টর জেসি গোল্ড নামে একজন ডক্টরের মতে, যিনি ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন সাইকিয়াট্রিস্ট কারা বলে তো দেখি? মনোরোগ বিশেষজ্ঞ। তো উনি বলেছেন যে everyone is aware of some extent of their baseline functioning at work. As a result, she said, if you start noticing that your interest in your work is waning or your productivity is dropping, something is wrong. Watch out for other symptoms such as withdrawal, when a person isolates himself or does not dare to communicate or express his feelings, and a change in sleep pattern and other habits. Okay, মতে সবাই কিন্তু নিজের সম্পর্কে নিজের কিছুটা হলো নিজের কার্যক্রম, কাজের ক্ষেত্রে নিজের কার্যক্রম সম্পর্কে তারা অ্যাওয়্যার বা সজাগ আছেন। বেসলাইন ফাংশনিং হচ্ছে কি, সাপোজ আপনার কোন একটা কাজের ক্ষেত্রে আপনার
যে সর্বনিম্ন আপনি কোন কাজটুকু পর্যন্ত করেন, এটা তো আপনার নিজের দৌড় সম্পর্কে তো আপনার ধারণা আছে, তাই না? এটাকে আমি বলবো যে নিজের দৌড়, কার্যক্ষেত্রে নিজের দৌড় সম্পর্কে মানুষের কিছুটা হলেও ধারণা আছে। ফলাফলস্বরূপ যখন আপনি খেয়াল করবেন ফলাফলস্বরূপ যখন আপনি খেয়াল করবেন যে আপনার কাজের ক্ষেত্রে আপনার যে আগ্রহটা আছে সেটা হচ্ছে ওয়েনিং বা কমে যাচ্ছে। ওয়েনিং হচ্ছে হ্রাস পাওয়া। অথবা আপনার প্রোডাক্টিভিটি শব্দটার অর্থটা কি? উৎপাদনশীলতা। উৎপাদন স্যার। তার যে কার্যকর কাজ করার যে ক্ষমতা, উৎপাদনশীলতার ক্ষমতা, সেটা হচ্ছে কমে যাচ্ছে এবং এটা ড্রপ করছে, নেমে যাচ্ছে। তো সেক্ষেত্রে বুঝতে হবে কিছু একটা সমস্যা আছে। তখন আপনার ওয়াচ আউট করতে হবে বা খেয়াল রাখতে হবে অন্যান্য লক্ষণের জন্য, যেমন উইথড্রয়াল জিনিসটা কি এটা ব্যাখ্যা করা হচ্ছে পরের লাইনে। যখন একটা মানুষ নিজেকে আইসোলেট করে ফেলে। আইসোলেট মানে কি? আলাদা। আলাদা করে ফেলে। অথবা সে হচ্ছে ডাজ নট ডেয়ার টু কমিউনিকেট, সে যোগাযোগ করার সাহস করে ওঠে না, অথবা তার অনুভূতিগুলোকে এক্সপ্রেস করে না। এক্সপ্রেস শব্দটার অর্থটা কি? প্রকাশ। প্রকাশ করে না। অথবা তার যে ঘুমের প্যাটার্নটা আছে এবং অন্যান্য অভ্যাসের মধ্যে একটা পরিবর্তন আসে, আগে যে স্বভাব ছিল বা অভ্যাস ছিল এবং ঘুমের প্যাটার্ন ছিল সেটাতে পরিবর্তন আসে। ওকে, আর কি কি আসে সেটা একটু আমরা দেখব। তারপর দেখি মিস্টার রফিক, নাম ইটস ইওর টার্ন। Thank you, sir. ওয়েলকাম। Ferret out the underlying. Yes, sir. Ferret out, yes. Ferret out the underlying cause poking you. It is the excessive workload, poor pay, harassment, or any other issue. A heavy workload could cause employee burnout, which can be a significant barrier to making meaningful contribution in your personal and professional life. Besides, anxiety and depression are more common among workers who are underpaid, overworked, and harassed in the workplace. Seek out support from a trusted friend, mentor, a co-worker, or a therapist once you notice that you need support. Said Inger Barnett, Ziegler, Ziegler. and associate professor of uh, Psychiatry. psychiatry and behavior science at Northwestern University would be best if you found a place where you will be heard and built Validated. where you. Yes, sir. Validated. Val- val- Validated where you can open the window without fear of judgment of negative consequences. She said you Okay, can thank you start so an much. assertive. So let's see what we Okay, have. Ferret out the underlying causes poking you. Is it the excessive workload, poor pay, harassment, or any other issues? A heavy workload could cause employee burnout, which can be a significant barrier to making a meaningful contributions in your professional and personal life. Okay, so ferret out, এটা খুব সুন্দর একটা ফ্রেজ যার মানে হচ্ছে to find out, একটু খেয়াল করে, একটু কি বলে এটাকে, কেয়ারফুলি কোনো কিছু খুঁজে বের করাটা হচ্ছে ফেরেট আউট। লিখে রাখতে পারো, সতর্কতার সাথে কোনো কিছু খুঁজে বের করা, ফেরেট আউট। তারপর হচ্ছে ফেরেট আউট বা বলছে যে খুব সাবধানতার সাথে খুঁজে বের করতে হবে যে আপনাকে খোঁচাচ্ছে, পোকিং ইউ। পোক মানে খোঁচাতে হবে। আগে ফেসবুকে একটা অপশন ছিল পোক, মনে আছে কারো? জি আজ স্যার। থেকে আজ জি, থেকে স্যার। মোটামুটি 5-6 বছর বা 7 বছর আগে ছিল এটা পোক। সবাই আমরা পোক করতাম, জানিও না এটার মানে কি ছিল, বাট পোক হচ্ছে খোঁচা খোঁচা। দেওয়া। হ্যাঁ, তো এই খোঁচা দেওয়ার, আপনাকে খোঁচা দিচ্ছে, এটার অন্তর্নিহিত কারণগুলো খুঁজে বের করতে হবে। এটা কি আসলে এক্সেসিভ মানে খুবই অতিরিক্ত কাজের চাপ, পুয়ার পে মানে আপনার স্যালারিটা কি কম, আপনি হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। হ্যারাসমেন্টের অর্থটা কি? হ্যারাসমেন্ট তো আমরা বাংলা ইংরেজিতে ভালো বুঝি, হ্যারাসমেন্টের বাংলাটা কি হতে পারে? তো ঝামেলা। টর্চার টাইপের, হ্যাঁ, বা মানসিক টাইপের, হয়রানি। হ্যাঁ, হ্যারাসমেন্ট হচ্ছে হয়রানি বা হয়রানি নিগ্রহ। করা। হ্যাঁ, তো হয়রানি শিকার হচ্ছেন নাকি অন্য কোনো ইস্যু আছে? হ্যাঁ, ভারী কাজের চাপটা হচ্ছে কর্মীদেরকে বার্ন আউট ঘটাতে পারে। বার্ন আউট খুব একটা ইন্টারেস্টিং টার্ম। বার্ন আউট জিনিসটা যদি বলি
সাপোজ খুব বেশি একটা কাজের চাপ যখন আপনি কাউকে দিবেন তখন সে কিন্তু হচ্ছে ওই কাজের মধ্যে চাপে সে ডুবে যাবে এবং ইমোশনালি সে ড্রেইনড হয়ে যাবে এবং তখন সে ওই কোনো কাজই করতে পারবে না, মানে একরকম ফুরিয়ে যাওয়া যেটা বলে। সাপোজ একটা কি বলে এটাকে, ম্যাচের কাঠিতে আগুন ধরানোর মতো। আমি হচ্ছে এটা দিয়ে এই কাঠটাকে আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো, কিন্তু এটাতে আগুন ধরে দিলে একেবারে পুড়ে শেষ হয়ে যাবে, আলো হবে প্রচুর কিন্তু পুড়ে শেষ হয়ে যাবে। এবং এইটা হতে পারে একটা সিগনিফিকেন্ট ব্যারিয়ার বা তাৎপর্যপূর্ণ বাধা আপনার ব্যক্তিগত এবং চাকরির ক্ষেত্রে বা প্রফেশনাল লাইফে একটা মিনিংফুল বা অর্থবহ অবদান রাখার ক্ষেত্রে এটা একটা বাধা হতে পারে। Besides, anxiety and depression are the more common among the workers who are underpaid, overworked or harassed in the workplace. তাছাড়া উদ্বিগ্নতা এবং হচ্ছে ডিপ্রেশন বা হতাশা সেটা হচ্ছে সেসব কর্মীদের মধ্যে আরো বেশি কমন বা সাধারণ যারা আন্ডারপেড, যাদের স্যালারি কম দেওয়া হচ্ছে, যাদেরকে ওভারওয়ার্কড, যাদেরকে কাজ বেশি করানো হচ্ছে এবং কার্যক্ষেত্রে যাদেরকে হয়রানি করা হচ্ছে। ওকে, তারপর আর কি সলিউশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুনি। Seek out support from trusted friend, mentor or co-worker or therapist once you notice that you need support, said Ingar Barnett Ziegler, an associate professor of psychiatry and behavioral sciences at Northwestern University. It would be best if you found a place where you would be hard validated, where you can open up without the fear of judgment or negative consequences, she said. তো বলা হচ্ছে আপনি সাপোর্ট নিতে হবে একজন ট্রাস্টেড ফ্রেন্ডের কাছ থেকে, বিশ্বস্ত বন্ধু। মেন্টর কারা? মেন্টর টার্মটার সাথে আমরা কি পরিচিত? মেন্টর গুরুর মতো আর কি, মেন্টর হচ্ছে গুরু। হ্যাঁ, তো একজন গুরু টিচারকেও বোঝানো যেতে পারে, আপনার পরিচিত কোনো বড় ভাই হতে পারে, আপু হতে পারে। হ্যাঁ, মানে যার কাছ থেকে পরামর্শ নিতে পারি এরকম কিছু। পরামর্শক হিসেবে যদি কেউ থাকে। স্যার মেন এখানে মানে একটা আইডল থাকে না একটা মানুষের, যাকে মানে কেউ আইডলের সাথে আপনার কিন্তু সব পরিচিতি নাও থাকতে পারে, কিন্তু মেন্টরের সাথে আপনার সরাসরি সম্পর্ক থাকবে, যে আপনাকে অ্যাডভাইস করবে। আগেকার দিনে হচ্ছে সাপোজ ধরেন টিচারের মতো এই কাজটা আর কি। এটাকে আমরা সহজ বাংলায় গুরু বলতে পারি। হ্যাঁ, মিস্টার রফিক বলুন। এরকম একটা ওয়ার্ড পেয়েছিলাম, মেন্টি পেয়েছিলাম, মেন্টি, মেন্টি শিষ্য, ওই গুরু শিষ্য অনেক আগে আসলে। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং, দারুণ একটা শব্দ ছিল আসলে। সো কো-ওয়ার্কার বা হচ্ছে সহকর্মী কিংবা থেরাপিস্ট ওই মেন্টাল থেরাপিস্ট যারা আছেন, যখন আপনি এটা খেয়াল করছেন যে আপনার সাপোর্ট দরকার, তখন এদের কাছ থেকে আপনার সাপোর্টটা নিতে হবে, নেওয়া উচিত। এটা বলছিলেন যে ইঙ্গার বার্নেট জিগলার, যিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর। এটা সেরা হবে যদি আপনি এমন একটা জায়গা খুঁজে পান। কেন এটা লাগবে যেটা বলা হচ্ছে, যেখানে, কারণ এমন একটা জায়গা আপনার পেলে ভালো হবে, সবচেয়ে ভালো হবে যেখানে আপনার কথা শোনা হবে, আপনার কথা ভ্যালিডেটেড থাকবে বা মূল্যায়িত হবে, এবং যেখানে ইউ ক্যান ওপেন আপ উইদাউট ফিয়ার অর জাজমেন্ট অর নেগেটিভ কনসিকুয়েন্সেস, যেখানে আপনি ওপেন আপ মানে মন খুলে বলতে পারবেন, ভয় কিংবা আপনাকে জাজ করা হচ্ছে কিংবা আপনার নেগেটিভ কোনো প্রভাব, এটার ফলাফল দেখা দিবে, এইটার ভয় না করে আপনি খুলে কথা বলতে পারবেন মন খুলে। এই জায়গাটা দরকার। ওকে, সো ফাইনাল যে প্যারাটা আছে এটা হচ্ছে মিস হাবিবা, পড়েন দেখি। জি স্যার। You can start an assertive conversation with your superiors to set your boundaries. Your employer will be interested in how your proposed solution will work in the context of your team. So be sure to think about that before talking to your supervisor about it. It will create a win-win situation for you. It will create a win-win situation for you and your employer by helping you with sound mental health, and your company will more output. On the contrary, um, it is also okay to keep your issues private and discuss them with your therapist.
থ্যাংক ইউ সো মাচ। সো বলা হচ্ছে আপনি চাইলে একটা অ্যাসার্টিভ কনভারসেশন শুরু করতে পারেন আপনার সুপিরিয়রদের সাথে টু সেট ইউর বাউন্ডারিজ। অ্যাসার্টিভ কনভারসেশন এই জিনিসটা মানে কি হতে পারে? aggressive conversation. assertive কি হাবুডু কিরকম স্যার? হ্যাঁ, এটা আহ, এটা হচ্ছে একটু না একটু দৃঢ় টাইপের। হ্যাঁ বলতো কি এটা ধরবো আমি একটু দৃঢ়, মানে আপনার দাবি থাকতে হবে এই জায়গায়। অ্যাসার্টিভ কনভারসেশন মানে এখানে আপনার একটু জোর দিয়ে বলতে হবে, ঠিক আছে? এখন কেন বলতে হবে? আপনার সুপিরিয়রদের সাথে, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের সাথে আছে। নরমালি তো আমরা কি করি, জি হুজুর করে বা একটু সমীহের সাথে কথা বলি, কিন্তু ওখানে দাবি নিয়ে কথাটা বলতে হবে। অ্যাসার্টিভ কনভারসেশনের উদ্দেশ্যটা হচ্ছে ওখানে, ঠিক আছে? কারণ চাপে তো আছেন আপনি, সো ওই জায়গায় দাবি নিয়ে কথাটা বলতে হবে। এই কারণে এটাকে অ্যাসার্টিভ কনভারসেশন বলা হচ্ছে, আপনার বাউন্ডারিজ বা আপনার লিমিটটা সেট করার জন্য, যে না সাপোজ আপনার কাজ এতটুকু, আপনি এতটুকুই করবেন, এর বাইরে যাচ্ছেন না। Your employer will be interested in how your proposed solution will work in the context of your team. তো আপনার যে যিনি নিয়োগকর্তা আছে তখন তিনি হচ্ছে জানার ব্যাপারে আগ্রহী হবেন যে আপনার প্রস্তাবিত সমাধান যেটা আছে সেটা আপনার টিম বা আপনার যে টিমটা আছে সেটার প্রসঙ্গে কিভাবে কাজ করবে। এই কারণে আপনি নিশ্চিত হয়ে নেন এই ব্যাপারটাতে ভাবার ব্যাপারে। আপনার সুপারভাইজার যিনি আপনার পরামর্শক আছে তার সাথে এটার সাথে কথা বলার আগে এটা আপনি একটু চিন্তা করে নেন, কারণ এইটা হচ্ছে আপনাদের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করবে। উইন উইন সিচুয়েশন কি? নরমালি তো হচ্ছে আমরা জানি কি এক পক্ষ জিতে এক পক্ষ হারে, তাই না? এখানে উইন উইন সিচুয়েশন হচ্ছে দুই পক্ষই জিতে, মানে যিনি নিয়োগকর্তা অফিসের তাদেরও লাভ আছে, আপনার নিজেরও লাভ আছে, দুই পক্ষই জিতছে, এবং এই ধরনের সিচুয়েশনটা হচ্ছে উইন উইন সিচুয়েশন। এটা আমরা কিন্তু করি এই জিনিসটা। সাপোজ হচ্ছে ওই যে মানে তোরও লাভ না আমারও লাভ না, মিলমিশ, আমরা ফ্রেন্ডদের মধ্যে এরকম করি না, সমান সমান। এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন। অনেক ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি। সো এখন থেকে ওইটার জায়গায় আপনারা উইন উইন সিচুয়েশনটা ব্যবহার করতে পারবেন, এবং এটা করলে লাভটা কি হবে, তখন আপনার যে নিয়োগকর্তা আছে সেটা আপনাকে সাহায্য করতে পারবেন যে আপনার একটা সাউন্ড মেন্টাল হেলথের জন্য, একটা ভালো মেন্টাল হেলথের জন্য, এবং আপনার কোম্পানি সেই ক্ষেত্রে একটা ভালো আউটপুট পাবে, ফলাফলটা ভালো পাবে। অন দ্য কন্ট্রারি, এটার মানেটা কি? খুব সুন্দর লিঙ্কার্স। বিপরীতে বিপরীতে বিপরীতে, পরিশেষে পরিশেষে বিপরীতে, এটা হচ্ছে তুলনা। অন দি আদার হ্যান্ড ও এর জি মতো। স্যার, জি On স্যার। the contrary, it is also okay to keep your issues private and discuss them with your therapist. মানে এটাও ঠিক আছে যে আপনি আপনার যে ইস্যু আছে বা সমস্যাগুলো আছে এটা ব্যক্তিগত পর্যায়ে রাখেন এবং সেটা আপনার থেরাপিস্টের সাথে আলাপ করেন। এটাও ভালো। কোম্পানির সাথে বসতে পারেন, আপনার থেরাপিস্টের সাথে আপনার ব্যক্তিগত ইস্যু নিয়েও বসতে পারেন। সো এই গেল হচ্ছে আমাদের আর্টিকেল। সো মোটামুটি কেমন লাগলো? কতটা ইজি? আমি বলবো না এটা ইজি আর্টিকেল, অবশ্যই না, কারণ হচ্ছে আমাদের জন্য একটা ডিফারেন্ট টপিক, মেন্টাল হেলথ নিয়ে, এবং সাইন্টিফিক কিছু টার্ম এসেছে, কিন্তু ওভারঅল টপিকটা কিন্তু কাজে দিবে। কাজে দিবে কেন? মেন্টাল হেলথ নিয়ে কিন্তু অনেক ধরনের লেখা আসে এবং এটা জানার মতো একটা বিষয়। সাপোজ এখানে লিখেছে কিন্তু হচ্ছে কি বলে এটাকে, কাজের চাপ নিয়ে। আমরা কিন্তু এমনিতেও অনেক কিছু নিয়ে চাপে থাকি, তাই না? পড়াশোনার চাপ, সাংসারিক চাপ, অনেক ধরনের প্রেশার থাকে। সো এই জিনিসটা কিন্তু এই আর্টিকেল থেকে আমরা হেল্প নিতে পারি। সেম সলিউশন গুলো কিন্তু জাস্ট হচ্ছে সিচুয়েশন ভেদে চেঞ্জ হবে। ইট উইল ওয়ার্ক আউট ফর আস। এন্ড অফ কোর্স আইএলটিএস রিডিং প্যাসেজে যখন মেন্টাল হেলথ নিয়ে কোনো আর্টিকেল প্যাসেজ পাবেন তখন এটা আর কঠিন মনে হবে না, তখন এটা সহজ মনে হবে, ওটা কঠিন মনে হবে। এই হচ্ছে ব্যাপার। যাক, সো ওভারঅল অনেক কিন্তু শব্দ আমরা কালেক্ট করতে পেরেছি। সো আমার মনে হয় যে এটা আপনাদের আবার একটা নিজে নিজে পড়া উচিত, তাহলে আরেকটু আইডেন্টিফাই হবে। আপনারা ওয়ার্ড কালেক্ট করেছেন তো এখান থেকে নতুন নতুন জি যে স্যার। ওয়ার্ডগুলো আছে? সো আশা করছি এইগুলো অনেকখানি হেল্প করবে, এবং আবার আর্টিকেলটা পড়লে কিন্তু নিজে নিজে আরেকটু বুঝতে পারবেন ভালোভাবে। আমার কাছে এটা মনে হয়, কারণ ওই যে আর্টিকেল পড়ার যে 3টা স্টেপ বলেছিলাম, প্রথমে হচ্ছে পুরোটা পড়ে ফেলতে হবে, তারপর হচ্ছে ওয়ার্ড কালেক্ট করতে হবে, থার্ড বার আবার নিজে পুরোটা পড়তে হবে যাতে আমি পুরো আন্ডারস্ট্যান্ডিংটা আমার হয়। সো আই থিংক ইউ উইল ট্রাই দিস। আর নেক্সট দিনে যে টপিক যেটা রাখা যায়, কি রাখা যায় বলেন দেখি? সার্বজনীন একটা টপিক হতে পারে, ওয়ার্ক স্ট্রেস না, কিন্তু স্ট্রেসটা থাকতে হবে এবং মেন্টাল হেলথ থাকতে হবে। কি রাখা যেতে পারে? হোয়াট ডু ইউ থিংক? মিস হাবিবা বলুন দেখি। মেন্টাল হেলথ এবং স্যার স্ট্রেস, চিন্তা করতে এই দুটো রেখে মিস শামু, মিস্টার জান ম্যাম, মিস তরুলতা, মিস্টার রফিক, কি হতে পারে? মেন্টাল হেলথ এবং স্ট্রেস এই দুটো জিনিস থাকতে হবে।
স্যার কিভাবে আমরা স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট করতে পারি এবং স্যার হ্যাঁ, দুটো মিলে তো হয় না। স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব ভালো Sir, একটা how টপিক। to decrease Sir, হাউ টু ডিক্রিজ, হ্যাঁ মিস্টার রফিক। mental mental stress? ওকে, এটা স্ট্রেস ম্যানেজমেন্টের ভিতরে চলে আসবে। স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজ করবো এটার মধ্যে কমানোর ব্যাপারটা তো অবশ্যই আসবে। মিস্টার রফিক বলেন দেখি আপনার আইডিয়া শুনি। so how impact of life mental stress মেন্টাল মানে স্ট্রেসের প্রভাবটা আমাদের জীবনে on কি জীবন পড়বে, প্রভাব? কি প্রভাবটা কেমন পড়ে নাকি? Yes, তাহলে এটা এইভাবে দেওয়া যায় পুরোটা যদি সাজে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল স্ট্রেস ইন আওয়ার লাইফ অ্যান্ড হাউ টু ম্যানেজ স্ট্রেস, yes. এটা দিয়ে দিই নাকি? তাহলে দুই অংশটাই কাউন্ট হবে। Yes. স্ট্রেস ম্যানেজমেন্ট আসবে এবং আমাদের জীবনে এটার কি ইম্প্যাক্টটা পড়ছে সেটা আমরা বলতে পারবো। এখান থেকে ওয়ার্ডগুলো কালেক্ট করে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে সিচুয়েশন অনুযায়ী বলতে পারবেন। আই হোপ দ্যাট ইট উইল ওয়ার্ক আউট জাস্ট ফাইন। Okay, anyway, so thank you so much for staying this long, and hopefully the next day discussion and presentation will be wonderful. So take care of yourself and enjoy the rest of the day. হ্যালো স্যার।